লঘুচাপের প্রভাবে বিভিন্ন স্থানে রাত থেকে ভারী বৃষ্টি। নারায়ণগঞ্জ সহ কয়েক জেলায় জলাবদ্ধতা। সাভারে ভুক্তভোগীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। রাজশাহীতে পদ্মার পানির পাইপলাইন টানতে কাটা পড়ছে 750-রও বেশি গাছ। প্রায় অর্ধশত বয়সী এসব বৃক্ষ নিধনে ক্ষুব্ধ স্থানীয়রা। এই বিশ্ব রোডের অনেক জায়গা এই গাছ না কাটে অবশ্যই এগুলো করা যাবে তো কাজ। হ্যাঁ, থাকলে একটা ভালো থাকবে, আর কাটে দিলে এটা একটা ক্ষতিকর। রোদে আমরা চলাফেরা করে খুব কষ্ট। মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে কমছে উৎপাদন। জেলেদের জীবিকায় বিরূপ প্রভাব। জাপটা ধরে ফেলার কারণেই বড় মাছ পাওয়া যাচ্ছে না। প্রতি আহরণ যদি বন্ধ না করি তাহলে কখনোই এই ইলিশের উৎপাদন আর বাড়ানো সম্ভব হবে না। শারদীয় দুর্গোৎসবের মহানবমী ষোড়শ উপাচারে পূজিত হলেন দশভুজা। মণ্ডপে মণ্ডপে দেবী দর্শন করছেন ভক্তরা। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। এতে কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা। রাত থেকে সকাল পর্যন্ত দমকা হাওয়া বজ্রসহ বৃষ্টি হয় নারায়ণগঞ্জে। টানা বৃষ্টির কারণে লালপুর, খুলশা, পুকুরপাড়, জালকুড়ি নিম্নাঞ্চল সহ বেশ কিছু এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। সড়ক পানিতে ডুবে থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল, ভোগান্তিতে এলাকাবাসী। এদিকে টানা বৃষ্টির কারণে সিরাজগঞ্জ শহরের SS রোড, ভাঙাবাড়ি, হোসেনপুর সহ বেশ কিছু এলাকায় সকালে পানি জমে যায়। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী বৃষ্টিপাত আরও 3 দিন অব্যাহত থাকতে পারে। এরই মধ্যে সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া ঝড় সতর্কীকরণ কেন্দ্র। এদিকে সাভারের শোভাপুর ও ফুলবাড়িয়ায় জলাবদ্ধতার সমস্যা নিরসনের দাবিতে 2 ঘণ্টা ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। অবরোধের কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল। মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকালে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন বিক্ষুব্ধরা। তারা জানান, বৃষ্টি হলে ফুলবাড়িয়া ও শোভাপুরে জলাবদ্ধতা দেখা দেয়। চরম দুর্ভোগে দিন পার করতে হয় স্থানীয়দের। প্রশাসনের কাছে কয়েকবার বিষয়টি জানিয়েও কোনো সুরাহা মেলেনি। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে মহাসড়ক থেকে সরে যায় বিক্ষোভকারীরা। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জের বিভিন্ন সড়কে। সেখানে আছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। কোন কোন এলাকায় জলাবদ্ধতার ভোগান্তি বেশি আর এলাকাবাসী কি বলছেন? বাহিরের যে অংশটি নিম্নাঞ্চল হিসাবে পরিচিত, সেই লালপুর, পুকুর পাড় সহ বিভিন্ন অঞ্চলগুলোতে অর্থাৎ প্রচন্ড জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আপনি জানেন যে গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে এই তো মানুষের দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে এই যে আমরা যে জায়গাটি আছি, এখানে অনেক গার্মেন্টস কারখানা আছে, অনেক শ্রমিকরা এখানে যাতায়াত করেন, যে কারণে কিন্তু এইখানকার মানুষকে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। অর্থাৎ শত শত নারী কর্মীরা এখানে কাজ করেন, পুরুষ কর্মীরা কাজ করেন, তাদেরকে পানি ভেঙে এইভাবেই প্রতিদিন যাতায়াত করতে হয়। অর্থাৎ এই যে কালো পানি, বিভিন্ন শিল্প কলকারখানার বজ্র মিশ্রিত যে পানি, সেগুলো কিন্তু এই পানিতে এসে মিশে একটা অন্যরকম কালার ধারণ করেছে, যে কারণে অনেকেই দুর্ভোগ পোহাচ্ছেন। প্রচন্ড দুর্গন্ধও দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, এবং এলাকার মানুষ বলছেন যে দীর্ঘদিন ধরে তারা বিভিন্নভাবে সরকারের কাছে অনুনয় বিনয় করছেন যে এই অঞ্চলটিকে যাতে পানি মুক্ত অর্থাৎ জলাবদ্ধতা থেকে মুক্ত করা হয়, কিন্তু সেভাবে কোনো ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়নি। তারা বলছেন যে যত দ্রুত সম্ভব সরকার যেন এখানে পদক্ষেপ নেন, অর্থাৎ এই যে ফতুল্লা, পুকুর বা লালপুর এই অঞ্চলের পানি যাতে নেমে যায় এবং এখানকার যেন জলাবদ্ধতা নিরসনে যেন প্রকল্প গ্রহণ করা হয়, এমনটাই কিন্তু তারা দাবি করেছেন। নাবিলা, ধন্যবাদ আপনাকে। পদ্মার পানি শোধনাগার থেকে পাইপলাইন টানতে কাটা পড়ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে বেড়ে ওঠা 762টি গাছ। এরই মধ্যে শুরু হয়েছে গাছ কাটার কাজ। প্রায় অর্ধশত বছর বয়সী সব গাছ কাটায় ক্ষুব্ধ এলাকাবাসী।
তবে রাজশাহী ওয়াসা বলছে নগরবাসীকে সুপেয় পানি সরবরাহে নেওয়া গুরুত্বপূর্ণ প্রকল্পের স্বার্থেই গাছগুলো কাটা হচ্ছে। সড়ক ও জনপদ বিভাগ বলছে জায়গার সংকট আর ওয়াসার জমি অধিগ্রহণের সুযোগ না থাকায় নিয়ম মেনেই কাটা হচ্ছে এসব গাছ। দুপাশে সারিবাঁধা বড় বড় বৃক্ষের সমারোহের কারণে দেশজুড়ে পরিচিত রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক। কিন্তু সেই সৌন্দর্যমণ্ডিত মহাসড়কের রাজশাহী মহানগর সংলগ্ন অংশে কাটা পড়েছে ৭৬২ গাছ। এর মধ্যে সড়ক ও জনপদের ৩০০ আর বন বিভাগের গাছ রয়েছে ৪৬২। পদ্মায় নির্মাণাধীন ওয়াসার পানি শোধনাগার থেকে সরবরাহ লাইন স্থাপনের জন্য শুরু হয়েছে এই কাজ। এরই মধ্যে গাছ কাটাও শুরু হয়ে গেছে। দীর্ঘদিনের বড় বড় গাছ কাটায় ক্ষুব্ধ এলাকাবাসী। এই বিশ্ব রোডের অনেক জায়গা এই গাছ না কাটে অবশ্যই এগুলো করা যাবে তো কাজ। ছায়াতে থাকলে একটা ভালো থাকতো, আর কাটে দিলে এটা একটা ক্ষতিকর। রোদে আমরা চলাফেরা করি খুব কষ্ট। আগে যে আপনার ঠান্ডা ছায়া যে বাসা থেকে উঠে একটু দোকানে বসবো ছায়া পাই, কিন্তু এই ছায়াটা তো হারিয়ে গেল। পরিবেশ আন্দোলনের সঙ্গে সম্পৃক্তরা বলছেন এক একটি গাছের বয়স প্রায় অর্ধশত বছর। বরেন্দ্র অঞ্চলের ক্রমবর্ধমান তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা মাথায় রেখে গাছগুলো না কেটে প্রকল্প বাস্তবায়ন করা যেত বলে মনে করছেন তারা। ৬০ বছর ৫০ বছরের বেশ মোটা মোটা গাছ, সে গাছগুলো রেখে কিন্তু উন্নয়ন করা সম্ভব। কিন্তু কিছু যদি অধিগ্রহণ করতে জায়গা, খুবই অল্প জায়গা অধিগ্রহণ করে সরকার উন্নয়ন করতে পারত। ওয়াসা জানায় কাজের স্বার্থে পর্যাপ্ত জায়গা না থাকায় সড়ক ও জনপদ বিভাগকে গাছ কাটার জন্য চিঠি দেওয়া হয়। অনুমতি পাওয়ার পর তারা নিয়ম মেনে গাছগুলো কাটছেন, আর যে গাছগুলো রেখে কাজ করা সম্ভব সেগুলো রাখা হয়েছে। আমাদের কাজের স্বার্থে আমরা 2টা অধিদপ্তরকে আমরা চিঠি দিই। চিঠির প্রেক্ষিতেও যথাযথ অনুমোদনের সাপেক্ষে এই গাছগুলো কর্তন করা হয়। কিছু কিছু গাছ রেখে কাজ করা সম্ভব হয়েছে সেগুলো আমরা করেছি। সড়ক ও জনপদ বিভাগ বলছে ২৬ কিলোমিটার রাস্তায় কিছু অংশে সামান্য গাছ কেটে পাইপলাইন বসানো সম্ভব হয়েছে। তবে নগর সংলগ্ন অংশে জায়গা সংকট আর ওয়াসার জমি অধিগ্রহণের সুযোগ না থাকায় নিয়ম মেনে গাছগুলো কাটা হচ্ছে। কাজ শেষ হলে ফাঁকা জায়গায় নতুন করে গাছ লাগানো হবে বলেও জানান তারা। রাজশাহী শহরের দিকে তারা বলতেছে এখানে আমার সড়কে রাইট অফ ওয়ের জায়গা কম, এবং তাদের প্রজেক্টের এমন প্রভিশন যে তাদের জমি অধিগ্রহণের কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে তাদের চাহিদার প্রেক্ষিতে এই অংশটুকু পুরো গাছ আমাকে কাটতে হচ্ছে। গোদাগাড়িতে চীনা সহায়তায় রাজশাহী ওয়াসা পানি শোধনাগারটি বাস্তবায়ন করেছে। ৪,০৬২ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পে পদ্মা নদী থেকে রাজশাহী শহরে সেই পানি আনার জন্য ২৬ কিলোমিটার পাইপলাইনের মধ্যে ১২ কিলোমিটার বসানোর কাজ শেষ হয়েছে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। খাগড়াছড়ি সদর পৌরসভা ও গুইমারা উপজেলায় এখনো বহাল ১৪৪ থানা অবরোধ না থাকায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। খুলতে শুরু করেছে দোকানপাট। গত 2 দিনের তুলনায় সকাল থেকে সড়কে মানুষ ও যানবাহনের চলাচল বেড়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এখনো আইন শৃঙ্খলা বাহিনী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে। দূরপাল্লার রুটের কিছু পরিবহন চলাচল শুরু করেছে। গতকাল রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিতের ঘোষণা দিয়েছে যুগ্ম ছাত্র জনতা। এর আগে ধর্ষণ ঘটনাকে পুঁজি করে পাহাড় অশান্ত করার পরিকল্পনা ছিল বলে জানান খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। সংঘর্ষ চলাকালীন পাহাড়ি বাঙালি ও সেনাবাহিনীর ওপর গুলিবর্ষণ করে ইউপিডিএফ, যা পরিকল্পিত ছিল বলে জানিয়েছেন গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম রানা। এদিকে গতকাল ভুক্তভোগী সেই মারমা কিশোরীর মেডিকেল রিপোর্ট হাতে আসে যমুনা নিউজের, যা যাচাই করে দেখা যায় সে কিশোরের শরীরের ভেতরে বাইরে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। যদিও মামলার এজাহারে তার বাবা জানায় পাশের একটি ক্ষেতে অচেতন অবস্থায় পাওয়া যায় মেয়েটিকে। সংঘর্ষের ঘটনায় 5 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সুনামগঞ্জের মধ্যনগরে চোরাকারবারীদের সাথে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ বিজিবি সদস্য আখিরুজ্জামানের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। এদিকে ওই ঘটনায় নিহত ওমর ফারুকের মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে। রোববার রাতে উপজেলার বাঙ্গালভিটা এলাকা বিজিবির 11 সদস্যের একটি টহল টিমের সাথে চোরাকারবারীদের গোলাগুলি হয়। আটক হয় 33টি গরু সহ একটি ট্রলার। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। গুলিবিদ্ধ হন বিজিবি নায়েক আখিরুজ্জামান। পরে মঙ্গলবার সকালে টাঙ্গুয়ার হাওরে ভেসে ওঠে ওমর ফারুক নামের এক ব্যক্তির মরদেহ।
যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর নারী হেনস্থার অভিযুক্ত মানিকগঞ্জ নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতিকে মাগুরা মেডিকেলে বদলি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এ সংক্রান্ত আদেশ দেয়। অভিযুক্ত শাহিনুর রহমান শাহিন মানিকগঞ্জ সদর হাসপাতালে কর্মরত ছিলেন। বদলি করে তাকে মাগুরা মেডিকেল কলেজে যুক্ত করা হয়েছে। এর আগে মানিকগঞ্জ নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি থাকা অবস্থায় এক নার্সকে অনৈতিক প্রস্তাব ও হয়রানির অভিযোগ ওঠে শাহিনের বিরুদ্ধে। এ নিয়ে সোমবার একটি বিশেষ প্রতিবেদন প্রচার করে যমুনা টিভি। একদিন পরই বদলির আদেশ দিল সংশ্লিষ্ট অধিদপ্তর। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভরা মৌসুমেও জেলেদের জালে ধরা পড়ছে না ইলিশ। এতে প্রতি বছরই কমছে ইলিশের উৎপাদন। অন্যদিকে সরবরাহ কমে যাওয়ায় বাজারে বাঙালির পছন্দের এই মাছের দর ঊর্ধ্বমুখী। কি কারণে নদীতে ইলিশের আকাল দেখা দিয়েছে তা জানবো পটুয়াখালী থেকে সহকর্মী জাকারিয়া হৃদয়ের পাঠানো 2 পর্বের প্রতিবেদনের প্রথমটিতে। মাছে ভাতে বাঙালির পছন্দের তালিকায় উপরের দিকেই থাকে ইলিশের নাম। ভোজন রসিক এ জাতি তাই ইলিশকে স্বীকৃতি দিয়েছে জাতীয় মাছ হিসেবে। দেশের মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় 12%, অথচ প্রতি বছরেই কমছে মাছের রাজার উৎপাদন। তাই ভরা মৌসুমেও জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। নদী সমুদ্র থেকে আশাহত হয়েই ফিরছেন মৎস্যজীবীরা। গবেষকরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে ইলিশের উৎপাদনে। একসময় ইলিশ ডিম ছাড়ার জন্য নদীতে আসলেও এখন চলাচলের সেই পথ বাধাগ্রস্ত হচ্ছে। মা ইলিশ ভিন্ন পথে চলে যাওয়ায় সংকটের সৃষ্টি হচ্ছে। পদ্মা, মেঘনা এবং তেঁতুলিয়া এই হলো ইলিশের সাগর থেকে নদীতে আসার মূল মাইগ্রেটরি রুট। এই পথেই অধিকাংশ ইলিশ ডিম ছাড়ার জন্য সাগর থেকে নদীতে আসে। এখানে আসতে বাধাগ্রস্ত হয়ে তারা চট্টগ্রাম, কক্সবাজারের দিকে ইলিশ পাওয়া যাচ্ছে। সংকট শুধু একদিকে নয়, এখন আর বড় ইলিশ পাওয়া যায় না বললেই চলে। গবেষকদের দাবি ছোট ইলিশ শিকার এবং অধিক আহরণই এর পেছনে দায়ী। লাগাম টানা না গেলে উৎপাদন আর কখনোই বাড়ানো সম্ভব না। কোনো বড় মাছ নাই, সাগরে বড় মাছ নাই। কারণ কি? কারণ হলো একটাই, যে আমরা ছোট মাছ আমরা ধরে ফেলতেছি, এই ছোট ইলিশ ধরে ফেলতেছি, জাটকা ধরে ফেলতেছি। এই জাটকা ধরে ফেলার কারণেই বড় মাছ পাওয়া যাচ্ছে না। প্রতি আহরণ যদি বন্ধ না করি তাহলে কখনই এই ইলিশের উৎপাদন আর বাড়ানো সম্ভব হবে না। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আগামী 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন এবং ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রাঙ্গামাটি লংগদুতে কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনা। নিখোঁজ 3 জনের মধ্যে 2 জনের মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাতে গুলশাখালী থেকে নৌকায় করে নদীর পর হওয়ার সময় হঠাৎ ঝড়ো বাতাসে একটি নৌকা ডুবে যায়। এতে 2 সন্তান সহ নিখোঁজ হন মা শিরিন আক্তার। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রাতেই অভিযান চালিয়ে 7 বছরের রানার মরদেহ উদ্ধার করা হয়। সকালে অভিযান শুরুর পর উদ্ধার হয় শিরিন আক্তারের মরদেহ। নিখোঁজ আরেক শিশু 5 বছরের মামুনকে উদ্ধারে অভিযান চলছে। স্থানীয়রা জানায় নৌকায় মাঝি সহ 5 জন ছিলেন। ডুবে যাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস মাঝি এবং শিরিন আক্তারের স্বামীকে উদ্ধার করে। শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী। অষ্টমী ও নবমী তিথি সন্ধিক্ষণে সন্ধি পূজার মাধ্যমে শুরু হয় নবমীর আচার অনুষ্ঠান। মূলত দেবী চামুণ্ডার পূজা হয়। এ সময় 108টি মাটির প্রদীপ জ্বালিয়ে 108টি পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে। সকাল থেকে মণ্ডপে দর্পণ অবয়বে দুর্গার মহাস্নান হয়েছে। ষোড়শ উপাচারে পূজিত হয়েছেন দেবী। দিনব্যাপী দেবী দর্শন নিতে ভিড় করছেন ভক্তরা। সন্ধ্যায় হবে দশভুজার মহা আরতি। মহানবমীতে বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। 108টি বেলপাতা, আম, কাঠ, ঘি দিয়ে হয় যজ্ঞ। নীলকণ্ঠ, নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মধ্য দিয়ে সম্পন্ন বিহিত পূজা। কাল বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে বিদায় জানাবেন সনাতন ধর্মাবলম্বীরা। মার কাছে একটাই চাওয়া, পৃথিবীতে শান্তি আসুক। আমরা সবাই ভালো থাকতে চাই। আকাশের পরিস্থিতিটা একটু খারাপের কারণে আমাদের পূজা আরম্ভ করতে একটু দেরি হয়, ভক্ত সমাগমও একটু দেরিতে হয়েছে। আমরা এই যে এখন আমাদের যজ্ঞ চলছে, যজ্ঞর পরে আমরা পুষ্পাঞ্জলির মাধ্যমে মায়ের কাছে আরাধনা করব। মহানবমীতে আমাদের চাওয়া, আজকে আমাদের দেশে যেসব অরাজকতা চলছে, যেসব অশান্তি চলছে তা তিনি দূর করে দিক।
দুর্গোৎসবের আরো খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, নবমীর আনুষ্ঠানিকতা তো শেষ, এখন মণ্ডপে ভক্ত অনুরাগীদের ভিড় থাকার কথা, কেমন দেখছেন ভিড় আর কতটা উচ্ছ্বসিত ভক্তরা? যথার্থই বলেছেন সোয়ার, পূজার যে মূল আনুষ্ঠানিকতা সেটি আসলে 9টা 58 পর্যন্ত নবমী তিথির ব্যাপ্তিকাল থাকার কারণে পূজার প্রধান আনুষ্ঠানিকতা এর মধ্যে সম্পন্ন করতে হয়েছে। তারপরেও কিছু আনুষ্ঠানিকতা থাকে দেবীকে ঘিরে, যেহেতু আপনি জানেন যে আগামীকাল দশমীর মধ্য দিয়ে দেবী আবার মর্ত্য থেকে স্বর্গে ফিরে যাবেন, সে কারণে এখন দেবীকে বিদায় দেওয়ার একটা প্রস্তুতি সেটি শুরু হয়েছে। জানেন যে আজকে মন্দিরে মন্দিরে যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে, বলিদান অনুষ্ঠিত হয়েছে এবং দেবীকে বিশেষভাবে ষোড়শ উপাচারে পূজিত করা হয়েছে। তার সঙ্গে 108টি নীলপদ্ম, 108টি বেলপাতা দিয়ে সেই যজ্ঞের অনুষঙ্গ সাজানো হয়েছে এবং এগুলো ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখন শুধুমাত্র মন্দিরে যারা পূজার্থী পুণ্যার্থী রয়েছে তারা ভিড় করছে, কিছু কিছু দর্শনার্থীও ভিড় করছে। এর মধ্য দিয়ে নবমী পূজার যে আনুষ্ঠানিকতা সেটি আসলে সম্পন্ন হয়ে যাবে কিছু সময়ের মধ্যে। শুধুমাত্র বিকালবেলা সন্ধ্যা আরতি, তার আগ এবং পর দিয়ে যারা ভক্তকুল রয়েছে তারা দেবী দর্শন করবে। আমরা যদি একজন দুজনের সঙ্গে একটু কথা বলি যে এবারের পূজা সম্পর্কে, আপনার কাছে একটু জানতে চাইবো যে পূজা কেমন কাটলো, সব কিছু মিলিয়ে এবারে দুর্গা পূজাটা? আমাদের সকলকে মহানবমীর শুভেচ্ছা। আমাদের শারদীয় দুর্গাপূজা অত্যন্ত সুন্দর এবং সফলভাবে আমরা পালন করছি এবং আর মাত্র একদিন বাকি। আগামী দশমীর মধ্য দিয়ে, বিজয় দশমীর মধ্য দিয়ে আমাদের দুর্গাপূজা শেষ হবে। এখনও পর্যন্ত আমাদের নিরাপত্তা খুবই ভালো। আমাদের সার্বিক ডিসি মহোদয়, কেএমপির পুলিশ কমিশনার মহোদয় এবং কোস্টগার্ড, নৌবাহিনী, আর্মির, র্যাব সহ প্রশাসনের বিভিন্ন দপ্তর আমাদের সাথে দফায় দফায় আমাদের সাথে আইনশৃঙ্খলা নিয়ে কথা বলেছেন, বসছেন। সব মিলে আমাদের আইনশৃঙ্খলা এবং পূজার পরিবেশ ভালো। সকলকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম সোহার যে পূজার যে সার্বিক নিরাপত্তা সেটি ভালো হয়েছে এবং এখনও পর্যন্ত পূজা পরিস্থিতি ভালো গেছে। আমরা আরেকজন পূজার্থীর সঙ্গে কথা বলবো। এবছর দেবীর কাছে কি চেয়ে রাখছে? দেবী তো আগামীকাল আবার মর্ত্য থেকে স্বর্গে চলে যাবেন, দেবী কি আশীর্বাদ করে যাচ্ছেন আপনাদের? সকলকে মহানবমীর শুভেচ্ছা। যেহেতু আমাদের দেশের পরিস্থিতি একটু অন্যরকম চলছে, সেহেতু আমরা চাই আমরা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে এবং অসাম্প্রদায়িকতা যাতে আমাদের ভিতরে না থাকে। আমরা সকলে মিলে, যেহেতু উৎসব সকলের, এজন্য আমরা সবাই মিলে একত্রে আনন্দে সব কিছু উদযাপন করতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম সোহার, এবং আগামীকাল দেবী ফিরে যাবেন দোলায় বা পালকিতে। দেবী এসেছিলেন গজে করে শস্যপূর্ণ বসুন্ধরা নিয়ে, তবে তিনি ফিরে যাবেন। এটিকে আসলে বলা হয় দুলায়ং মড়কং ভবেত, অর্থাৎ দোলায় যদি দেবী গমনাগমন করেন তাহলে মড়ক লাগে। তবে যারা পূজার্থী তারা মনে করে সেই মড়ক লাগবে অসুরে, মড়ক লাগবে অশুভতায়, মড়ক লাগবে অন্যায্যতায়। এর মধ্য দিয়ে দেবী ফিরে যাবেন, সকলের জন্য আশীর্বাদ রেখে যাবেন। সর প্রবীর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, সেই সাথে শেষ করছি সংবাদ সারা দেশের এখনকার আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।